স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ও সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ এ আরাফাত এবং সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়ে আমাদের প্রতিদিনকার এই নিয়মিত আয়োজন। শুরুতেই একটু দেখে আসতে চাই যে খবরগুলো শিরোনাম হয়েছে। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সমুদ্র থেকে নারী, শিশু সহ ৬০০ জনকে আটক এবং একটি বোট জব্দ করেছে নৌবাহিনী। বছরের এ সময়টিতে সাগর শান্ত থাকায় সমুদ্র দিয়ে মানুষ পাচারের কাজ বেশি হয় বলে জানিয়েছে কোস্টগার্ড, বিজিবি, পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা। সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে আধা সামরিক বাহিনী বিজিবির ৬ সদস্যের বিরুদ্ধে। টাকার বিনিময়ে দালালদের কাছে মালয়েশিয়াগামীদের তুলে দেয় বলে তথ্য পেয়ে অভিযুক্ত ওই ৬ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাহিনীটি। আমাদের বাহিনীর তদন্ত আদালতের মাধ্যমে তদন্ত করা হচ্ছে। আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার লোকজন তারাও তদন্ত করছে। তদন্তে যদি দোষী প্রমাণিত হয় এর সাথে জড়িত কেউ, তার বিরুদ্ধে বিজিবির আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম হত্যার ঘটনায় রাজশাহী মহানগর পুলিশ কমিশনারকে বদলি করেছে সরকার। সেই সাথে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন সহ ৩৪ জনকে আটক করেছে পুলিশ। আমরা শিক্ষক সমিতি তাদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করছি এবং ওই কর্মসূচি শেষে আমার বক্তব্যে আমি ঘোষণা করছি যে আগামীকালকে একইভাবে আমরা তাদের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করব। কাল থেকে এ পর্যন্ত পুলিশের যে ভূমিকা, তো সেটাতে আমাদের ভিতরে কিছুটা সন্দেহের অবতারণা হয়েছে যে এটাকে আসলে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা চেষ্টা কি না। তো এই ধরনের যদি কোনো কিছু করা হয় তাহলে আমি মনে করি যে আমাদের ভিতরে যে সংহতিটা হয়ে আছে এটাতে একটা ফাটল ধরার সম্ভাবনা হয়তো থেকে যাবে। যে পরীক্ষাটাই ভালো করব, লিখিত পরীক্ষা, তারপরে আমরা ফাইনাল কমিশন পাবো। লিখিত পরীক্ষায় ভালো করলেই হবে, বাকিটা আমরা দেখব। ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলার ৩ দিন পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম এবার সরে এলেন আগের বক্তব্য থেকে। বললেন, তিনি আসলে বলেছেন লিখিত পরীক্ষায় ভালো করলে ভাইবার জন্য পরামর্শ দিয়ে সহায়তা করা হবে। তার বক্তব্য বিকৃত ও খণ্ডিতভাবে গণমাধ্যমে এসেছে। আমার বক্তব্যকে খণ্ডিতভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে এবং খণ্ডিত শব্দায়ন করে এমনভাবে উপস্থাপন করেছেন যে তাতে আমার পুরো বক্তব্যের সারমর্মকেই পাল্টে দেওয়া হয়েছে এবং যার সুযোগ গ্রহণ করেছে বিএনপি জামাত চক্র। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা বহাল করা না হলে টিকফা অর্থহীন হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানীর একটি হোটেলে ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র আমাদেরকে শুল্কমুক্ত প্রবেশাধিকার না দিলে টিকফা অর্থহীন হবে। আমরা যাতে দ্রুত এই সুবিধা পেতে পারি সে ব্যাপারে আমি মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ করছি। আনুশকা ইমাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। যে জনাব আরাফাত, বলতে পারেন কিনা যে এইচ.টি. ইমাম বলেছেন যে তার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে, আসলে কি তাই? তিনি কিন্তু স্পষ্ট, আমাদের কাছে তো এখন আপনি জানেন যে কোনো কিছুই আর আসলে গোপন করার কোনো সুযোগ থাকে না, রেকর্ড থেকে যায়। তার বক্তব্য সবার কাছে আছে। কোন বক্তব্যটি আপনার কাছে মনে হয় খণ্ডিতভাবে উপস্থাপন হয়েছে? আসলে একটা জিনিস কি দেখুন, আমার যেটা মনে হয় যে উনি যখন আবার ব্যাখ্যা করেছেন, আজকে গণমাধ্যমের সামনে ছিলেন বিভিন্ন টেলিভিশনে, আমার মনে হয় এটা নিয়ে আর ফার্দার খুব বেশি আলোচনা করার আর অবকাশ ওভাবে আছে কিনা বা প্রয়োজন আছে কিনা, এটা এখন পর্যন্ত আর গুরুত্বপূর্ণ কিনা এটা আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে যে কথার কথা যদি ধরো ওরকম কিছু বলেও থাকেন, সেখান থেকে উনি যদি সরে এসে অন্য জায়গায় চলেও যান, তার মানে তো ওনার বর্তমান সর্বশেষ অবস্থান হচ্ছে এখন উনি যে কথা বলেও থাকেন, সেজন্য তো তিনি বলতে পারতেন যে আমি দুঃখিত। আমি ওখানেই আসছি না, উনি তো সেটা বলছেন না, কিন্তু সর্বশেষ অবস্থান সেটি হচ্ছে যেটা আমরা গতকাল পর্যন্ত গণমাধ্যমে যেটা দেখেছি বা বলা হয়েছে সেটি নয়। কাজে সর্বশেষ অবস্থানে যদি আমরা যাই তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যার কিছু নেই। দ্বিতীয়ত ওনার বক্তব্যটা আপনার একটু আগে শোনালেন, আমিও দেখলাম, যেটা
উনি নিজেকে সেলফ ডিফেন্স যেটি বলেছেন যে পড়াশোনা করে রিটেন পরীক্ষায় পাশ করার যে বিষয়টি তারপরে আমরা দেখব বলতে উনি যেটা বুঝাতে চেয়েছেন যেটা উনি বলছেন এখন ব্যাখ্যা করে যে আমরা দেখব মানে ভাইভাতে সরকারিভাবে তোমাদেরকে ঢুকিয়ে দিব দলের লোক বলে, সেটি না। উনি বুঝাতে চেয়েছেন যে তাদেরকে ট্রেন আপ করে মানে তাদেরকে আরো ফার্দার মানে তাদেরকে একটা ধরনের প্রশিক্ষিত করে যোগ্য করে দলীয়ভাবে হয়তো। আসলে কি তাই? তিনি কি এটাই মিন করেছেন? শেষ করি। এখন উনি কি মিন করেছেন এটা তো উনি বলতে পারবেন ভালো, এবং সেটা উনি কিন্তু বলছেন, আমরা তো বাইরে থেকে এটা বলতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে এটা যতটা না বড় বিগ ডিল তার চেয়ে বেশি বড় ডিল করছে। কিন্তু এখানে একটা পজিটিভ সাইড আমি বলি, বাংলাদেশের কিছু বাস্তবতার জায়গা আছে, সেটাকে বাইরে রেখে কিন্তু এই আলোচনাগুলি করলে হবে না। আমরা বাস্তবতার জায়গায় জানি যে বাংলাদেশে কিন্তু এই ধরনের পার্টিজান বা নেপোটিজমের যে ব্যাপারগুলি সবসময় ছিল, এখনো আছে, একেবারে যে নাই সেটা না, ভবিষ্যতে আরো কিছুদিন থাকবে। দেশে এতটা নিরপেক্ষ অ্যাডমিনিস্ট্রেশন হয়ে যায়নি বাংলাদেশে। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার বক্তব্যের মধ্যে একটা জায়গায় যে জোর দেয়া আছে যে রিটেন পরীক্ষায় ভালো করো, এটা কিন্তু একটা পজিটিভ সাইড। অ্যাটলিস্ট বলা হচ্ছে যে মানে কিছুটা বলছে না যে আমরা তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিব, সেটি যারা গোলাম মুর্তজা। আমি আপনার কাছে আবার আসবো, আমার কনক্লুশনটা আপনি করে দিলেন, আমারটা আমাকে একটু করতে অ্যাটলিস্ট বলছেন, এটা তো আমি বলছি না। আমি একটু শেষ করি, মুর্তজা ভাইয়ের কাছে অবশ্যই যাবেন। আমি যেটা বলছি যে তাদেরকে যে এই যে একটা তাগিদ থাকে ধরেন দলগুলোর মধ্যে বা দলের ছেলেরা যারা, যে আমার দল ক্ষমতা আছে আমাকে এই সুযোগগুলি করে দিতে হবে, এই জায়গায় দাঁড়িয়ে যখন বলতে পারে না যে তোমরা ওখানে ভালো করতে হবে, মূল পরীক্ষাটা তো রিটেন পরীক্ষা, তারপরে সুযোগই নাই আসলে, আইডিয়ালি নাই, রাইট? কিন্তু আপনি ট্রেডিশনালি বাংলাদেশ যদি দেখেন তাহলে তো এটা এরকম না, এটা তো আমি আপনি অস্বীকার করলে হবে না। না, আপনারা কিন্তু বুঝতে হবে, দেখেন অনেক ছেলে মেয়ে লিখিত পরীক্ষায় খুব ভালো করে, পরবর্তীতে শোনা যায় ভাইভাতে বাদ পড়ে গেছে। তাহলে কি প্রক্রিয়া এটাই? না না, যেটি বলেছেন এটাই তো প্রক্রিয়া, যে আপনি রিটেন পরীক্ষার পরে তারপর ভাইবা রিটেনে কিছু লোক পাস ভালো রেজাল্ট করার পরেও। হ্যাঁ, এরকম কোন এভিডেন্স আছে? এরকম অনেক একটা এভিডেন্স আমাকে প্রোগ্রাম চালকের সময় দেখাবেন, ভালো রেজাল্ট করে। ঢালাও কথা বললে হবে না, একটা দেখিয়েন ভালো রেজাল্ট করে। না অসংখ্য, ইট ডাজন্ট মেক সেন্স, ইউ হ্যাভ টু গিভ অসংখ্য না, আপনি ধরেন যারা না এগুলো ঢালাও কথা বলেন না। একটা হচ্ছে অনেক আছে, এরকম আছে আমরা দেখি নাই, দেখাইতে হবে এক। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মূল কথা এমফাসিসটা হচ্ছে যে তোমরা পড়াশোনা করো, ভালো করো, পরীক্ষায় ভালো করো, তারপরে আমরা দেখবো। কথা দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে আপনারা যেভাবে বলছেন বা অনেকে যেভাবে বলার চেষ্টা করছে সরকারিভাবে ইনফ্লুয়েন্স করে, উনি বলছেন যে না সেটা না, আমরা দলীয়ভাবে তাদেরকে প্রশিক্ষিত করে দলের একটা দায়িত্ব নিয়ে তাদেরকে ভাইভাতে যাতে ভালো করতে পারে সেটা। আর দ্বিতীয় জিনিসটা আপনাকে বলি, আজকে আরেকটি চ্যানেল ডক্টর সাদাত, যিনি পিএসসি চেয়ারম্যান ছিলেন, বিএনপির আমলে নিয়োগপ্রাপ্ত, আওয়ামী লীগের অর্ধেক আমল গত বছর পর্যন্ত উনি ছিলেন, উনি কিন্তু ক্লিয়ারলি একটা জিনিস বলেছেন আজকে টেলিভিশনে, যে সকাল পর্যন্ত কোন ভাইবা বোর্ডে কে বসবে তারাও জানে না, একটা লটারি করে করা হয়। হ্যাঁ, 8টা বোর্ড থাকে, সাইমultaneously চলে। কাজে এই সুযোগটা কিন্তু সিস্টেমের মধ্যেই নাই যে আপনি ভাই কাউকে এভাবে পাস করা দেবেন। হ্যাঁ, কাজে এই জিনিসগুলো আপনি বললেই কিন্তু হবেন। তো আমি যেটা মনে করি যে একটা কথাকে টুইস্ট করে সেন্সেশনালাইজ করা যায়, এটা একটা জিনিস। কিন্তু যিনি বলেছেন তিনি যখন ক্লারিফাই করে দেন, বলে দিচ্ছেন, এবং তারপরে আমার মনে হয় এটাকে নিয়ে ফার্দার আননেসেসারি মানে টুইস্ট করার কোনো প্রয়োজন নাই। জনাব গোলাম মুর্তজা। না, এইখানে যে বক্তব্যটি নিয়ে এত কথা, আমার ধারণা ছিল যে এইচ.টি. ইমাম যে মানের মানুষ, যে মেধার মানুষ, তিনি বাংলাদেশের জন্মের আগের থেকেই প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত। তার সংবাদ সম্মেলন থেকে, তার বক্তব্য থেকে আমার ধারণা ছিল যে তিনি বিষয়টি পরিষ্কার করতে পারবেন। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এটি বলতে বাধ্য হচ্ছি যে গতকালকে সারা দিনে তিনি যে সংবাদ সম্মেলন করেছেন এবং আজকে সন্ধ্যার পর থেকে তিনি যে বিভিন্ন টেলিভিশনে গিয়ে কথা বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে তিনি পুরো বিষয়টি পরিষ্কার তো করতে পারেননি, পুরো ব্যাপারটিকে এক ধরনের হযবরল অবস্থা তৈরি হয়ে গেছে। কেন হয়ে গেছে দেখেন, এখানে উনি বলেছেন যে ওনার বক্তব্যকে খণ্ডিত এবং বিকৃতভাবে উপস্থাপন, কিন্তু সুনির্দিষ্টভাবে বলেননি যে কোন বক্তব্যটি খণ্ডিত করা হয়েছে, কোন বক্তব্যটি বিকৃত করা হয়েছে। পরস্পর থেকে বিচ্ছিন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি যদি উনি বলতেন যে উনি একটি শব্দ বলেছেন, তারপরে আরেকটি শব্দ গ্যাপ দিয়ে আরেকটি শব্দ যোগ করে তারপরে বলা হয়েছে, তাহলে এটি হতো। এখন দেখেন এই বক্তব্য এখন সবার কাছে আছে, উনি আসলে ঠিক কী বলেছেন। আমি যদি ওই অংশটুকু একটু পড়ি তাহলে জিনিসটা পরিষ্কার হয়। আমি কোচিং ক্লাস নিতে রাজি আছি, উনি বলছেন। বক্তব্যের আগে আরও অংশ আছে যে অংশটুকু কোট করা হচ্ছে, কিন্তু তোমরা পড়াশোনা করো, পরীক্ষায় অন্তত নেত্রীর যে নির্দেশ, পরীক্ষাটাই ভালো করো, লিখিত পরীক্ষায়, তারপরে আমরা দেখব। এই সময় একটা বড় হাততালির আওয়াজ আছে। তারপরে গিয়ে উনি আবার বলছেন, পরে আমরা দেখব, টেনে নেয়ার দায়িত্ব আমাদের, লিখিত পরীক্ষায় তোমাদের কিছু ভালো করতেই হবে। এই যে বক্তব্যের যে ধরেন, ডক্টর সাদাত হোসেনের যে কথা আমরা দেখলাম টেলিভিশনে এবং উনি যে কথাগুলো বললেন, এই যে বক্তব্যের যে ধরন,
সেই বক্তব্যের ধরনে এইটা বোঝার কোনো সুযোগ নাই যে উনি বলেছেন যে লিখিত পরীক্ষায় ভালো করলে ভাইভাতে আমরা কিছু করব না বা দেখব না। উনি বলেছেন যে ভাইভা লিখিত পরীক্ষায় তোমরা ভালো না, করো, উনি কিন্তু এটা অস্বীকারও করেন না যে এখানেই আমি উনি আসছি, যে বলেছেন হ্যাঁ যে এইখানেই আমি আসছি। আমিও আসছি আপনার কাছে, আমাকে একটা 40 সেকেন্ডের বিরতিতে যেতে হবে। জি, আমার বক্তব্য শেষ হয়। 40 সেকেন্ডের বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে ছিলাম, বলেছিলাম আপনার কাছেই ফিরবো। জি জি, যে কথাটি বলছিলাম যে ওনার বক্তব্যে উনি খণ্ডিত বিকৃতি করার কথা বললেন, কিন্তু উনি যে কথা বলেছেন অস্বীকার করেননি যে সেই কথা বলেননি। ওনার বক্তব্যে উনি আরো অনেক কথা বলেছেন যেই কথাটি ওই দিন বলেননি। এখন বিষয়টি হয় কি, অনেক বুদ্ধিমান মানুষও কিছু কিছু সময়ে কিছু কথা বলে ফেলেন। এই যে আমরা এখন কথা বলছি, মোহাম্মদ আরাফাত বা আমি, হয়তো দেখা যাবে যে কোনো বাক্য হয়তো আমরা পুরোটা শেষ করছি না, হয়তো বাক্যের মধ্যে এমন একটি শব্দ বলে ফেললাম যেই শব্দটি আমি সচেতনভাবে হয়তো বলবো না বা বলা। এখন যদি পরে আমি এই রেকর্ডেড অংশটি শুনি, তখন আমার মনে হবে যে এই বাক্যটি যদি আমি না বলতাম, এই শব্দটি যদি আমি না বলতাম, তাহলে ভালো হতো। এখন এই যেটা বলতে চেয়ে যে শব্দ ব্যবহার করেছে সেটা হয়তো ঠিক হয়নি, Right. কিন্তু এই স্ট্রিমাম যে 47 মিনিট কথা বলেছেন, সেই কথার মধ্যে তো দুটি অংশ নিয়ে মূলত আলোচনা হচ্ছে। সেই দুটি অংশই এত গুরুত্বপূর্ণ, এবং তিনি যদি বলতেন আজকে সংবাদ সম্মেলনে যে হ্যাঁ এই কথাটি আমি এইটা বলার জন্য এটা বলিনি, কিন্তু এটা আমি বলেছি, আমার এভাবে বলা ঠিক হয়নি, আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি বা এরকম কোনো কিছু যদি করতেন, তাহলে আমার কোনো বক্তব্য ছিল না, তাহলে আমি মোহাম্মদ আরাফাতের সঙ্গে একমত হতাম যে এই বিষয়টি নিয়ে আর তর্ক বা বিতর্কের কিছু নেই। কিন্তু উনি যে কথা বলেছেন সেই কথার জায়গাতে উনি ঠিক থাকছেন। উনি দোষটা চাপাচ্ছেন মিডিয়ার উপরে, উনি দোষটা চাপাচ্ছেন গণমাধ্যমের উপরে। এইখানে মিডিয়া বা গণমাধ্যমের কোনো দোষ নেই। 47 মিনিটের বক্তব্য কোনো মিডিয়া পুরোটা প্রচার করবে না, 47 মিনিটের বক্তব্য কোনো পত্রিকায় পুরোটা ছাপবে না, ছাপবে ওই অংশটুকুই। না, যে অংশটুকু ছেপেছে, এটিও তো গণমাধ্যমে একটা নৈতিক দিক নিশ্চয়ই, যে এটা আপনি সারা- যে বক্তব্যটি দিচ্ছেন সেটি সম্পূর্ণ উনি যেটি মিন করেছেন সেটাই বলা, বোঝাচ্ছে এবং কিনা। এবং মিডিয়া সেই কাজটাই করেছে। পৃথিবীর কোনো মিডিয়া 47 মিনিটের বক্তব্য অসম্ভব। ছাপে না। আমাদের প্রধানমন্ত্রী থেকে বারাক ওবামা পর্যন্ত কারো বক্তব্যই পুরোটা পারে না, ওই অংশটুকুই দেখায়। এখন এই অংশের একটি হলো এই অংশটুকুর ব্যাখ্যা, আরেকটি অংশ উনি যেটা নির্বাচন বলছেন, নির্বাচন করে নির্বাচন কমিশন। আপনি 5 জানুয়ারি নির্বাচন করছেন সংবিধান রক্ষার জন্য, সেইখানে আপনি যে কথা বলছেন যে আপনাদের রিক্রুটেড লোকজনদেরকে দিয়ে মোবাইল কোড করে আপনি নির্বাচন করলেন, আপনি প্রতিটি উপজেলায় কথা বললেন, এই যে কথা আপনি বলেছেন, এই কথাগুলো তো রেকর্ড আছে। এই আমি কথাগুলো একটু আসলে এসটি ইমাম সেদিন 3 দিন আগে কি বলেছিলেন ওই কথাটুকু হ্যাঁ, একটু আমি শুনে আমি আসি। আমি একেবারে শেষ করে দিচ্ছি, এই কথাগুলো রেকর্ড আছে। সুতরাং আপনি যখন এখন ব্যাখ্যা দিবেন, তখন এইটাকে অস্বীকার করে ব্যাখ্যা বিকৃত করেছে বলে ব্যাখ্যা দিলে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। আপনার ব্যাখ্যাটা যদি এরকম হয় যে হ্যাঁ ওটা আমার বলা ঠিক হয়নি, আসলে আসলে আমি এটা গ্রহণযোগ্য হবে কি হবে বলেছিলাম, না সেটা তো তাহলে সেই ব্যাখ্যাটা আমার কাছে মানুষ গ্রহণযোগ্য। কি বুঝছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু এসটি ইমামের সেদিনের বক্তব্যটি শুনবো। আমি কোচিং ক্লাস নিতে রাজি আছি, কিন্তু তোমরা পড়াশোনা করো, পরীক্ষায় অন্তত নেত্রীর যে নির্দেশ